আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি বেশ আমার প্রেম। লিখনীতে জান্নাতুল নাইমা, পর্ব ২১-এর বর্ধিত অংশ। খোলা আকাশের নিচে উষ্ণ দেহটাকে আগলে বসে আছে রৌদ্র। ছোট্ট নরম দেহটি অবিরত কাঁপছে। দুজনের ক্রমাগত শ্বাস প্রশ্বাসে পরিবেশটা থমথমে। পরিবেশের এই গোমট ভাব পরিবর্তন করে সহসা হৈমি মাথায় হাঁক রাখল রুদ্র। বলল, ঠিক আছো? নিজের কণ্ঠ শুনে নিজেই বিব্রত হলো। অনুভব করলো এই মুহূর্তে তার গম্ভীর স্বরটা একটু নম্রভাবে আনা প্রয়োজন। মেয়েটা এমনিতেই ভয় পেয়েছে। এমন পরিস্থিতিতে এমন শাসানো স্বর শুধলে আরও বেশি ভয় পাবে। তাই পুনরায় কণ্ঠ স্বাভাবিকতা আনার চেষ্টা করে বলল, ঠিক আছো? হুম, হলো না বোধ হয়। তার স্বাভাবিক কণ্ঠ মানেই তোর রাশবাড়ি, ভীষণ গম্ভীর। তার গলা দিয়ে নরম বুলি বের হওয়া কখনোই সম্ভব না। তাই অমন রাশভারী কণ্ঠে আর কিছু বলার ইচ্ছে করলো না। হৈমিকে কৌশলে আগলে ধরে মাথা ঝোঁকালো। দৃষ্টি নিক্ষেপ করলো হৈমির করুণ মুখশ্রীতে। সহসা চমকে উঠল হৈমি। সদ্বিদ শক্তি ফিরে পেল সে। নিজেকে রুদ্রের বক্ষপটে লেপ্টে থাকতে দেখে লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। ক্ষীণ স্বরে বলল, আমি ঠিক আছি, ছাড়ুন। রুদ্র তাকে ছাড়তে উদ্যত হলেও কি মনে করে যেন ছাড়ল না, বরং পূর্বের তুলনায় একটু বেশি গভীরভাবে জড়িয়ে নিল। হতভম্ব হৈমি দুর্বল শরীরটাকে নড়ে চড়ে উঠল। রুদ্র তার দুহাত মুড়িয়ে এমনভাবে জড়িয়ে নিল যে আর অল্প নড়াচড় করতেও পারল না। বেশ আয়েশ করে চিলেকোঠার ঘরের দেয়ালে পিঠ ঠেকিয়ে বসল সে। হৈমি কাঁদো কাঁদো স্বরে জিজ্ঞেস করল, ছাড়বেন না? স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে রুদ্র বলল, সম্পূর্ণ ঘটনা খুলে বলো। তুমি এখানে কিভাবে আটকে পড়লে? যতক্ষণ সবটা জানতে না পারছি ততক্ষণ ছাড়ব না। লজ্জায় বিব্রত হলো হৈমি। রুদ্র তার দিকে কতটা খেয়াল করেছে সে জানে না, কিন্তু সে সম্পূর্ণ হুঁশে আছে। তার গায়ে ওড়না নেই, চাদর নেই। একে তো রুদ্র শরীরের সঙ্গে লেপ্টে আছে, তার ওপর গায়ে নেই ওড়না। মাথা ভন ভন করতে শুরু করলো তার। লজ্জায় আড়ষ্ট চোখ একবার রুদ্রের দৃষ্টি বরাবর তাকিয়ে আর একবার নিজের দিকে তাকালো। নিঃশ্বাস ভারী হয়ে এলো। রুদ্রের দৃষ্টি তার মুখশ্রীতেই স্থির। হৈমির মন কথনও টের পায়নি। তাই সহজ গলায় পুনরায় বলল, তুমি এখানে কেন? ঢোক গিলল হৈমি। চাপা স্বরে বলল, ছাড়েন, তারপর বলছি। রুদ্র ছাড়ল না। তার দুহাতের বন্ধন আরও গাঢ় হলো। ফলশ্রুতিতে হৈমির শরীর আরও বেশি গভীর হলো তার সঙ্গে। সহসা শিউরে উঠল সে। অথচ রুদ্র সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে তার মতোই উত্তর জানতে মগ্ন। লজ্জায় জড়তায় থমথমে হয়ে গেল হৈমি। জড়সড় হয়ে শরীরে ঝাঁকিয়ে পড়ে রইল রুদ্রের বাহু জড়ে। কিয়ৎকাল পর বুঝতে পারল উত্তর না দিলে ছাড়াছাড়ি নেই। উত্তর দিলেই মুক্তি মিলবে তার রুদ্রদ্বার ডন বেআইয়ের থেকে। তাই সমস্ত কথা খুলে বলল। সব কথা শুনে আচমকা হৈমিকে ছেড়ে দিল সে। টাল সামলাতে না পেরে ছাদের মেঝেতেই বসে পড়ল হৈমি। ভয় ভয় চোখে বড় বড় করে তাকালো। রুদ্র দাঁতের দাঁত চেপে বলল, তোমায় বলেছিলাম ওদের সঙ্গে এত মাখামাখি না করতে। ক্রোধে গর্জন ছেড়ে উঠে রুদ্র দাঁড়ালো। ছেড়ে যাওয়ার জন্য এক পা বাড়ালো। অমনি তরত করে হৈমি এক হাত আঁকড়ে ধরল। মিনমিন স্বরে বলল, প্লিজ আমাকে একা রেখে যাবেন না, প্লিজ। দীর্ঘশ্বাস ছাড়ল রুদ্র। পেছন ঘুরে হৈমিকে হাত টেনে দাঁড় করালো। হৈমি আশেপাশে তাকিয়ে ওনার চাদর তুলে নিজেও রুদ্রর এক বাহু জাপড়ে ধরল। ভয় কাতুরও গলায় বলল, আমি এভাবেই যাব, একদম নিচে গিয়ে ছাড়ব। কিছু বলল না রুদ্র, শুধু ভ্রুজোড়া কোচকে একবার তাকায় হৈমির দিকে। সত্যি সত্যি হৈমি এভাবেই সিঁড়ি দিয়ে নামলো। সে সিঁড়ি পর্যন্ত যেই মুখোমুখি হলো সুহান ও রুশানের। ওদের থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না রুদ্র। হৈমিকে ছাড়িয়ে ওরা কিছু বুঝে উঠবার আগেই তৎক্ষণাৎ সুহানের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। ভয়ে রোশান পিছিয়ে গেল কয়েক পা। সুহানের ডান হাত আপনা আপনি থাপ্পড় খাওয়া গালে চেপে ধরল। রুদ্র বীভৎস এক ধমক দিয়ে বলল, হাতে পায়ে বড় হয়েছিস, বুদ্ধিতে খেয়াল নেই? এসব কী ধরনের মজা তোদের? রোশান না হয় ছোট, তুই কিভাবে এসবের সমর্থন করলি? সুহান ধমকানো স্বরে বলল, সরি ভাইয়া, আর হবে না। রুদ্র মুখ ফিরে দাঁড়ালো। সোহান রোশান দুজনেই হৈমিকে সরি বলল। এরপর রুদ্রর কঠিন চোখের সামনে থেকে পালিয়ে গেল দুজন।
হৈমি হতভম্ব, বাকরুদ্ধ হয়ে ঠায় দাঁড়িয়ে। রুদ্র ঘাড় ফিরিয়ে তার দিকে তাকালো, অমনি আমতা আমতা করে বলল, আ আ আমি দাদিনের কাছে যাব। কুসুম আপুকে বলবো পোড়া লোহা ভিজিয়ে পানি খেয়ে পানি দিতে। আমি খাবো। ভয় পেলে এমন করে পানি খেতে হয়, এতে ভয় কেটে যায়। দাদিনকে বলবো যেন দোয়া পড়ে পানিতে ফু দেয়, আমি ওইটাও খাবো। আমি নিচে যাব, মানে নিচে যাই। রুদ্র চোখ কটমট করে তাকালো। আমি জোরপূর্বক হেসে আমতা আমতা করে বলল, আচ্ছা ঠিক আছে, যাই আমি। হ্যাঁ যাই, গেলাম। সকাল 7:45। শেখ বাড়িতে হামিদার আগমন ঘটল। কাউকে কিছু না জানিয়ে সকাল সকাল মায়ের আগমনে ভীষণ চিন্তিত হয়ে পড়ল মাহের। সে চিন্তাটুকু আরেকটু বাড়িয়ে দিতে হামিদা নিজেই। শাশুড়ি এভাবে আসায় প্রথমে অবাক হলেও পরবর্তীতে ভীষণ খুশি হয় সূচনা। গল্প স্বল্প করে সকালের খাবার আয়োজন করে। খেতে বসার পরে সকলের অগোচরে মাহিরকে হামিদা বলল, বৌমাকে নিয়ে আজই বাড়িতে ফিরতে হবে, জরুরি কাজ আছে, বাড়িতে গিয়ে বলবো। ব্যাস এটুকুতে মাহির বুঝে নিয়েছে ভয়াবহ কিছুই ঘটেছে। নয়তো টিশার প্রেগনেন্সি শেষ সপ্তাহে টিশাকে ফেলে এভাবে মা ছুটে আসতো না। সূচনা আরও কয়েকটা দিন থাকতে চেয়েছিল, শাশুড়ির তারায় থাকলো না। স্বামী ননদ শাশুড়ির সঙ্গে দুপুরের আগে শ্বশুর বাড়ি চলে যেতে হলো। বাড়িতে যাওয়ার পর মাহিরকে পোশাক পরিবর্তনের জন্য সময় দিল না হামিদা। ছেলেকে আলাদা করে ডেকে জানালো 2 দিনের ভেতরে হৈমিকে বিয়ে দেবে সে। ছেলে তার পরিচিতই, টিশার ছোট কাকার বড় ছেলে আমান। মায়ের যতদূর জানে মাত্র একটি এমপিভুক্ত কলেজের লেকচারার হিসেবে জয়েন করেছে আমান। বিবিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে তার সমবয়সী ছেলেটা। সে যাই হোক, হঠাৎ মায়ের এই সিদ্ধান্ত কেন? মনে প্রশ্নের মুখে আনার পূর্বে হামিদা ভীত কণ্ঠে বলল, তুই না করিস না, আমি যা বলছি হৈমির ভালোর জন্যই বলছি। তুমি শান্ত হও মা, আমার দিকে তাকাও, কি হয়েছে? দুহাতে মায়ের চোয়াল চেপে ধরল মাহের। ভরসার সাথে তাকিয়েই বলল কথাটা। হামিদা বিচলিত হয়ে বলল, যত তাড়াতাড়ি সম্ভব হৈমিকে বিয়ে দিয়ে দে মাহের। আমার কথাটা শুন, নয়তো সামনে গুরুতর বিপদ ঘটবে। সবটা খুলে বলো মা, তুমি কোন বিপদের কথা বলছো? আমি পরিষ্কার বুঝতে পারছি না। সূচনার ভাই রুদ্র আগের মতো নেই মা, সে নিজেকে শুধরানোর চেষ্টা করছে। তাছাড়া তুমি নিজেই বলেছিলে ও যদি নিজেকে শুধরায় আর ভূমির প্রতি এমন মনোভাব সত্যিই থাকে তাহলে তুমি আপত্তি করবে না। তোমার কথা শুনে আমি রুদ্রকে বুঝিয়েছিলাম। হামিদা উত্তেজিত স্বরে বলল, হ্যাঁ আমিও ভেবেছিলাম সময় নিয়ে রুদ্রকে নিয়ে ভাবতে, কিন্তু কিন্তু কি মা? জেনে শুনে আমার মেয়ের ভবিষ্যৎ আমি নষ্ট করতে পারি না। গতকাল আমি যা শুনেছি এরপর রুদ্র হাতে আমার মেয়েকে তুলে দেওয়ার প্রশ্নই ওঠে না। কি শুনেছ? রুদ্র হৈমিকে পছন্দ করে এটা সত্যি, বিয়ে করতে চায় সেটাও সত্যি, কিন্তু ও কখনো হৈমিকে মা হতে দেবে না। এসব কি বলছো? হ্যাঁ, আমি টিশাকে হৈমির সঙ্গে কথা বলতে দেখেছি, আড়াল থেকে সমস্তটাই শুনেছি। তুই তো জানিস টিশা আস্তে কথা বলতে পারে না। ওপাশে হৈমি কি বলেছে না শুনলো টিশার মুখের সবটাই শুনেছি। রুদ্র হৈমিকে শর্ত দিয়েছে বিয়ের পর কখনো বাচ্চা নেবে না। মাহের হৈমি অবুঝ, ওর কম বয়সে আবেগের বসে ভুল সিদ্ধান্ত নেবে। জল বেশি দূর আগানোর আগে আমাদের ওকে সঠিক রাস্তা দেখাতে হবে। থমকানো স্বর মাহের বলল, কি করতে চাইছো? আমি সব কথা সেরে এসেছি, তুই সমস্ত সম্মত হলে একদিন পর বিয়ে দিয়ে দিব। এখন উঠিয়ে দিব না, শুধু বিয়ে পড়িয়ে রাখি। তেমন কাউকে জানাবো না, শুধু আমানের বাবা মা ভাই আর আমরা। তৃষাও জানে না, শুধু তুই আর ওর জামাইয়ের সঙ্গে আলোচনা করেছি। বলেছি এখন যেন তৃষাকে না জানায়। মুখ পাতলা তো, হৈমিকে জানিলে সমস্যা বাঁধবে। হৈমিকে না জানিয়ে কিভাবে বিয়ে হবে? ওকে জানাবো আজ। আমি চাইনি ও বাড়িতে থাকাকালীন সবটা জানুক। তুই কি বলিস? দীর্ঘশ্বাস ছাড়ল মাহের, থমথমে স্বরে বলল, রুদ্র যা বলেছে এমন তোমার কথার বিরোধিতা করার সাহস আমার নেই। আমি আমার বোনের এত বড় সর্বনাশ করতে চাই না। তাহলে জানিয়ে দিই তোর মত আছে, দাও। এটা পর্ব 22। রুদ্র বন্ধু আবিরের বিয়ে আজ। বিয়ে ঠিক হওয়ার পর রুদ্রকে জানানো হয়েছে। ব্যস্ততা সে গুরুত্ব দেয়নি। আজ সকাল সকাল সব বন্ধু তার বাড়িতে হাজির। তাদের প্ল্যান বরযাত্রী বর ব্যতীত সকল পুরুষ একই রঙের একই পোশাক পরবে। এই পরিকল্পনা থেকে বৃদ্ধরা মাপ পেতে পারে, কিন্তু যুবকদের একজনও পাবে না।
সে রুদ্র যতই রসক্ষীন কাঠখোট্টা মানুষ হোক না কেন, বন্ধুরা কেউ ছাড় দেবে না তাকে। বাধ্য হয়ে তাই কিছু কেনাকাটা করতে বের হলো রুদ্র। সঙ্গে থাকলো ঝিনুক পনির। গতকাল হৈমির বিয়ের কথা সূচনা শুনেছিল। মাহেরার আদেশ অনুযায়ী এ ব্যাপারে তেমন ভাবেও নি। সকাল সকাল তার শাশুড়ি মায়ের আদেশ ননদকে নিয়ে একটু কেনাকাটা করতে হবে। যে যা হুকুম করেছে সূচনা বাধ্য মেয়ের মতো তাই পালন করেছে। হৈমিকে সকালবেলায় জানানো হলো আগামীকাল তার বিয়ে। আকস্মাৎ এমন কথা শুনে শ্বাসরুদ্ধ হয়ে এলো তার। চোখ পিটপিট করে কতক্ষণ মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ও আম্মু, আমার বিয়ে? আমি তো জানি না পাত্রকে। আয়দা গলা সহজ গলায় উত্তর দিল, তোর চেনাই টিশার চাচাতো ভাই আমান। বিস্মিত গলায় হোমি বলল, আমান ভাইয়ের সাথে আমার বিয়ে? আমি তো অনেক ছোট আম্মু, বিয়ে 1 বছর পরে দাও প্লিজ, এখন দিলে বাল্যবিবাহ হয়ে যাবে। হোমির কথা শুনে সূচনা হতভম্ব হয়ে চেয়ে রইল। এই মেয়ে কি বিয়েটা মজা হিসেবে নিচ্ছে? ওর লাইফে কি সিরিয়াস বলতে কিছু নেই? দীর্ঘশ্বাস ছাড়ল সে। হামিদা চোখ গরম করে বিয়ের ব্যাপারটা কতটা সিরিয়াসলি বোঝালো মেয়েটাকে। সব বুঝে হৈমি শুধু চুপ মেরে গেল। সূচনা যখন রেডি হয়ে তাকে কেনাকাটা করতে বের করতে চাইল, ঠিক তখনই তার টনক নড়ল। ঢোক গেলে ধরু ধরু বুকে প্রশ্ন করলো, ও ভাবি, সত্যি আমার বিয়ে? কিন্তু কেন? সূচনা অধরগুণে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, সত্যিই তোমার বিয়ে হৈমি। কেন এই উত্তর আমি জানি না, শুধু জানি এই বিয়েটা হলে তুমি ভালো থাকবে। আমি তো আমান ভাইকে পছন্দ করি না ভাবি। বাকিটুকু বলতে পারলো না হৈমি। তার মা এসে তাকে দিল রেডি, তারা দিল রেডি হতে। বাকি কথাটুকু ঢোক গিলে চেপে ফেললো। বিরস মুখে ওয়ার্ড্রোব থেকে জামা বের করে ঢুকে গেল ওয়াশরুমে। হামিদা যদি তার কয়েক সেকেন্ড পর আসতো তাহলে সূচনা শুনতে পেত হৈমি গিলে ফেলা বাকি বাক্যটুকু, আমি তো তোমার ভাইকে পছন্দ করি। হৈমি সিরিয়াস সময়টায় হৃদয়ে দোলা দেয় কঠিন সত্যটুকু হৈমিকে বলা হলো না, শোনা হলো না সূচনার। মনের অতি গোপনে যেই সত্যিটুকু যত্ন করে রেখেছে হৈমি, সেই সত্যটুকু শাওয়ারের নিচে দাঁড়িয়ে বারবার স্মরণ করলো। সেদিন রুদ্রকে প্রথমবার দেখা, চিঠি দিয়ে প্রপোজ করা, সবটাই মজা ছিল। এসব মজা হলে একের পর এক ঘটনাগুলো, রুদ্রকে দেখার জন্য মন আনচান করা, তার চোখের নাগালে থাকতে চাওয়া, তাকে নিয়ে শত শত কল্পনা জল্পনা, অসংখ্য কৌতূহল, অন্য নারীর আশেপাশে দেখলে গা জ্বালা অনুভূতি, এসব তো মিথ্যা নয়। আর এই যে হঠাৎ বিয়ে, বিয়ে তো কষ্টদায়ক কোনো ঘটনা নয়, তবুও তার কষ্ট হচ্ছে। কেন হচ্ছে? সে তো কারো কাছে কমিটেড নয়, কারোর সাথে কোনো প্রেম ঘটিত বিষয়াদিও নেই। তাহলে এই ব্যথার মানে কি? তার কি রুদ্রের সঙ্গে অদৃশ্য বন্ধন সৃষ্টি হয়েছে? আপন মনে প্রশ্ন উঠলে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিল হৈমি। স্মরণ করলো রুদ্রের রাশভারী মুখটা, ওই দৃষ্টি জোড়াকে, শরীর মন আহত হয় সেই স্পর্শগুলোকে। মুহূর্তেই হৃদস্পন্দন কেঁপে উঠল। চোখ দুটো হলো ঝাপসা, বুক ভারী হলো। বিড়বিড় করে বলল, সবার পছন্দে যে ভালো হয় তার তো মানে নেই। সবারই যে ভালো জীবনসঙ্গী পেতে হবে এমন কোনো নিয়মও নেই। রুদ্র বেয়াই না হয় গুন্ডা টাইপ কর্কশ মানুষ, তাই বলে সে পুরুষ মানুষ না? তারও তো অধিকার আছে আমার মতো সুন্দরী একটা মেয়েকে ভালোবেসে পাওয়ার। কিছুক্ষণ চুপ করে আবারও নিজেকে নিজে বোঝাতে লাগলো, যেন তার ভেতরের সত্তা তাকে বোঝাচ্ছে, আমি যদি একটু বেশি দয়ালু হয়ে ওনাকে ভালোবাসি ক্ষতি কী হবে শুনি? তবু তো মানুষটাকে দেখাতে পারবো আমার জামাই দ্য গ্রেট ডন রুদ্র। সবচেয়ে বড় কথা, আনমন আনকমন একটা জামাই হবে, দেখতে মন্দ না, ইয়ার লম্বা, ফর্সা বোধ হয় আমার চেয়েও কম হবে। এটা সমস্যা না, ছেলেটা একটু কম ফর্সা হলেই ভালো লাগে, তবে হেব্বি স্মার্ট উনি। ইউনিক হেয়ারস্টাইল, দাড়ি স্টাইল, এক পলক তাকালেই তো চোখ ঝলসে যায়। কত সুন্দর দেখি বুকের পাটানি, এদিকে তাকালেই তো ব্ল্যাক বোর্ডের মতো মসৃণ সমান বুকের পাটা দেখতে পাই। দেখেই বোঝা যায় কি শক্ত মজবুত। অমন তরতাজা যুবক চোখ লাগিয়ে দেওয়ার সুন্দর পুরুষটা না হয় একটু গুন্ডামিই করে, করুক না। পৃথিবীতে একটা দুটো গুন্ডাকে আমার মতো সুন্দরীরা ভালোবাসতেই পারে। এত বড় পৃথিবীতে গিজগিজে মানুষের বেড়ে এক দুটো আনকমন কাপল থাকতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। তাছাড়া শুনেছি বউ পেলে অনেক জামাই ভালো হয়ে যায়। কত কথা সহজভাবে আপন মনে বিড়বিড় করে যাচ্ছে হৈমি, অথচ মেয়েটা জানেই না সামনে তার ঠিক কতটা কঠিন সময় আসবে।
রুদ্র প্রতি তার আবেগটা সত্যি। আজ হয়তো তার হৃদয় কিশোরী বয়সের আবেগে জর্জরিত, কিন্তু এই আবেগ কতটা আনেষ্ট তার পৃথিবী কেউ বুঝবে না, কেউ না। কেবল যারা এই আবেগে জর্জরীভূত তারাই টের পাবে। অদৃশ্য ঘোর থেকে সহসা আঁতকে উঠে হৈমি ভাবল, আমার যে আমান ভাইয়ের সাথে বিয়ে, এই ভাবনাগুলো আগে কেন এলো না? আরে, আগে আসবে কি করে? আগে তো আমার বিয়ে ঠিক হয়নি। কিন্তু এবার কি হবে? আমার তো বিয়ে, রুদ্র বেয়াইকে কি জামাই হিসেবে পাবো না? আমার তো ওনাকেই ভালো লাগে। একটু ভয় পাই, তবুও তো ওনাকে পছন্দ হয়। হৈমি বের হতে দেরি হচ্ছে, তাই সূচনা বাথরুমের দরজায় টোকা দিল। বলল, হৈমি তাড়াতাড়ি বের হো। এত দেরি হচ্ছে কেন? মা কিন্তু বকছে। কেনাকাটা করে গাড়িতে বসে ঝিনুক পনিরের অপেক্ষা করছিল রুদ্র। এই দুইজন গেছে সিগারেট আর পান কিনতে। পনির সিগারেট তেমন খায় না, সে খুব পান ভক্ত। পান খেয়ে দাঁত ঠোঁট লাল করে চেহারায় আলাদা মাধুর্য আনে সে। আর ঝিনুক রুদ্রের মতোই দুঃসহ সিগারেট খোর। ওদের জন্য অপেক্ষা করার ফাঁকে চোখ দুটো আশেপাশে ঘোরাচ্ছিল রুদ্র। এমন সময় সহসা চোখ জোড়া স্থির হয় ডান পাশের রিক্সাতে। সেই রিক্সায় বসে আছে দুটো পরিচিত মুখ। আর এই দুটো পরিচিত মুখে রুদ্রের অতি প্রিয়। হ্যাঁ, সূচনার মতো আর হৈমিও তার অতি প্রিয়। কারো প্রিয় হতে উঠতে বেশি সময় যেমন লাগে না, তেমনি খুব বেশি কারণও লাগে না। হৈমির ক্ষেত্রে রুদ্রের এই অনুভূতি তেমনই হয়ে গেছে। ঈর্ষা ভাড়া মিটিয়ে হৈমিকে নিয়ে সূচনা শপিং মলে ঢুকে পড়ল। রুদ্র এদিকে দেখতেই পকেট থেকে সেলফোন বের করে কল করলো সূচনাকে। কল রিসিভ হতেই প্রশ্ন করলো, তোকে শপিং মলে দেখলাম, কিছু কিনবি? থতমত খেয়ে ঢোক গেল সূচনা। হ্যাঁ, ওই তো হৈমির কিছু কেনাকাটা আছে। মা বলল ওর সঙ্গে আসতে। রাশভাষী স্বরে রুদ্র বলল, আমাকে ফোন করতে, গাড়ি পাঠিয়ে দিতাম। ওভাবে একা দুজন মেয়ে আসা ঠিক হয়নি। মাহের ব্যস্ত থাকলে আমায় ফোন করা উচিত তোর। আসলে ভাইয়া, হৈমির জন্য কার জন্য এসেছিস সেটা ফ্যাক্ট না। তুই আরেকজনের দায়িত্ব নিয়ে বেরিয়েছিস সেটা ফ্যাক্ট। আমি মনে করি দায়িত্ব নেওয়ার বয়সটা তোর এখনও হয়নি। মাহিরের উচিত ছিল তোকে সঙ্গে নিয়ে আসা। হোয়াট এভার, যেখানে আছিস দাঁড়া, আমি আসছি। রুদ্র তাদের কাছে আসবে শুনে সূচনার বুক ধক ধক করে উঠল। কেমন ভয় ভয় করছে, যেন বিপদের গন্ধ চারপাশে ছেয়ে গেছে। বার কয়েক ঢোক গিলে হৈমির হাত শক্ত করে ধরল সে। চাপা স্বরে সতর্ক করলো, হৈমি, কাল তোমার বিয়ে, এটা যেন ভুলেও ভাইয়ের সামনে উচ্চারণ করো না। বিয়ের ব্যাপারটা আপাতত সবার কাছেই গোপন থাকবে। হুমির হৃদয়টা টুস করে ভেঙে গেল। হায় হায় করে আর্তনাদ করে উঠল সেখানে। শেষ পর্যন্ত চুরি করে বিয়ে দেওয়া হচ্ছে তাকে। ইস, কি বিচ্ছিরি বিয়ে! 1 মিনিটও অতিবাহিত হলো না, রুদ্র এসে তাদের সামনে দাঁড়ালো। হৈমিকে দেখো না দেখার ভান করে বলল, 1.5 ঘন্টার মধ্যে কেনাকাটা শেষ করবি, আমি তোদের পৌঁছে দিয়ে আসবো। রুদ্রকে দেখে হৈমির মনটা একটু বেশি বিষাদে ঠেকলো। আজ যদি তার সঙ্গে রুদ্রের ভালো সম্পর্ক থাকতো, প্রেম ঘটিত ব্যাপার স্যাপার থাকতো, তাহলে হঠাৎ করে এই বিয়ে ঠিক হওয়া দুজনের গলা জড়াজড়ি করে একটু শোক পালন করা যেত। ইস, কেন যে এমন টাইপ সম্পর্ক হলো না, ধুর। শাশুড়ি বলে দিয়েছে লাল রঙের বেনারসি কিনতে। হৈমি কিনবে সাদা রঙের, আঁচলটা অবশ্যই লাল। রুদ্র ওদের থেকে দূরেই দাঁড়িয়েছিল। শাড়ি, তাও আবার বেনারসি, দেখেই এগিয়ে এলো। কেনাকাটা হৈমির জন্য শুনলো, অথচ কিনতে দেখছে শাড়ি। এসব শাড়ি তো বিয়ের পরই মেয়েরা পরে। এই মেয়ে এসব শাড়ি চুজ করছে কেন? ভ্রুকুচকে কয়েক পলক তাকিয়ে রইল রুদ্র, কিন্তু কিছুই বলল না। সূচনা ভয় ভয় চোখে বাইরের দিকে তাকিয়ে চাপা স্বরে হৈমিকে বলল, তুমি কিন্তু বলবে না তোমার বিয়ে? হৈমি মাথা নাড়ালো। এমন সময় কল এলো মাহেরের। সূচনা রিসিভ করে হৈমির পাশ থেকে সরে গেল, কেননা মাহের কোনো প্রশ্ন করলে রুদ্রের সামনে উত্তর দিতে গেলে সমস্যা হবে। যদি বুঝে যায় আগামীকাল হৈমির বিয়ে, বুঝতে পেরে যদি পাগলামি করে, যদি রুদ্রের অনুভূতি সম্পর্কে তেমন জানে না সূচনা, যা জেনেছিল সব অতীত, তবুও সতর্ক থাকতে হবে। হৈমি মাথা নিচু করে শাড়িটা দেখছিল। এমন শাড়ি বিক্রেতা একটি জোপাট্টি এগিয়ে দিল। আপু, দুপাট্টি নেবেন না? এই শাড়ির সঙ্গে কিন্তু এটা বেশ মানায়, দেখুন। এহেন কথা শুনে ধীর পায়ে রুদ্র এসে বসলো হৈমির পাশে। কপাল কুঁচকে রাশভারী কণ্ঠে বলল, ইডিয়েটের মতো এগুলো কিনছো কেন? মাথায় কি বউ সাজার ভূত চাপলো? আসমিক তেলে বাগুনে জ্বলে উঠল হৈমি। হুশ জ্ঞান হারিয়ে বলল, ইডিয়েট কে? ইডিয়েট আমি? হ্যাঁ, আমি তো ইডিয়েট। এজন্যই তো কাল বিয়ে আর জানতে পারলাম আজ। ইডিয়েট বলেই তো আমার সঙ্গে এসব হচ্ছে। আমার মা ভাই শেষ পর্যন্ত বালিকা হৈমিকে বাল্য বিবাহ দিচ্ছে। রাগে ফুসফুস করতে করতে উঠে দাঁড়ালো হৈমি।
চোখ কটমট করে তাকিয়ে রইল রুদ্রের হতবিহ্বল মুখশ্রীতে। কয়েক পল চলল পিনপতন নীরবতা। রুদ্র স্থির বসে স্থির চোখে তাকিয়ে বরাট কণ্ঠে জিজ্ঞেস করলো, কার বিয়ে? চমকে উঠল হৈমি। মুহূর্তে মুখটা ফ্যাকাশে হয়ে গেল তার। আমতা আমতা করে পূর্বস্থানে বসলো, মুখটা কাচুমাচু করে রুদ্র দিকে এগিয়ে ফিসফিস করে বলল, ভাবিকে প্লিজ বলবেন না। কি বলবো না? কাল আমার বিয়ে, এই কথাটা কাউকে বলতে নিষেধ করেছে। আগামীকাল গোপনে বিয়ে দেওয়া হবে আমাকে আমান ভাইয়ের সঙ্গে। তিশাকে তো চিনেন, ওর চাচাতো ভাই। আমান ভাই দেখতে সুন্দর, কিন্তু আমার জানি কেন পছন্দ হয় না, মানে জামাই হিসেবে আর কি। কথার ছলে রুদ্র চোখের দিকে তাকাতে আটকে উঠল হৈমি। সরে গিয়ে মুখে হাত দিয়ে বলল, ওমা, ওভাবে তাকিয়ে আছেন কেন? আপনি কি রেগে যাচ্ছেন? রাগ করেছেন কেন? গোপনে আমার বিয়ে তাই? রাগ করবেন না, থাক, আপনাদের পরে জানানো হবে, দাওয়াতও দেওয়া হবে। কাচের দেয়ালের ওপারে সূচনাকে আসতে দেখে হৈমি নিচু কণ্ঠে ছটপটে বলল, ভাবি আসছে, আপনি কিন্তু কিছু না জানার ভান করে থাকবেন। সূচনা আসার পর রুদ্র একইভাবে একই চোখে হৈমির দিকে তাকিয়ে রইল। তার নিঃশ্বাস চলছে কিনা এতটুকুই বোঝা যাচ্ছে না। হৈমির শাড়ি আর দুপাট্টা দেখায় মন দিল। সূচনা এসে রুদ্রের পাশে বসলো, শাড়ির দাম দর ঠিক করার প্রস্তুতি নিল। হৈমি শাড়ি দেখার পাকে রুদ্রের দিকে এক পলক তাকিয়ে আবার শাড়ির দিকে তাকালো। বিড়বিড় করে বলল, ইস, যদি আমার বয়ফ্রেন্ড হতেন নিশ্চয়ই আমার হাত দুটো ধরে বলতেন, হৈমি, এই বিয়ে তুমি করো না, অন্যের বাসরে তুমি যেও না, আমি কিন্তু বাঁচব না, ধূর চাই, ফাটা বাঁশের কপাল আমার। শাড়ি দুপাট্টা কেনা শেষে সূচনা হৈমি উঠল। রুদ্র একইভাবে বসে। সূচনা কিঞ্চিত অবাক হয়ে রুদ্রকে ডাকলো। সঙ্গে সঙ্গে রোপরের নেই উঠে দাঁড়ালো রুদ্র। সূচনার দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে ভরাট সরে বলল, সময় দিলে না আমাকে, আমিও তোদের সময় দেব না। আমি আবার বুঝে গেলাম এই সমাজ সংসার অনেস্ট অ্যান্ড উইকদের জন্য নয়। কথাগুলো বলে আচমকাই বাঁকা হাসল রুদ্র। পাশ ফিরে তাকালো হৈমির দিকে। ছোট্ট গোলাকার মুখটায় প্রগাঢ় দৃষ্টি ছুড়ে দৃঢ় স্বরে বলল, নতুন জীবনের জন্য শুভকামনা মিস হৈমিন্তিকা। এটা পর্ব 23। শপিং করে বাড়ি ফেরার পর রুমের দরজা আটকে বসে আছে হৈমি। তার ভেতর রুদ্র যে তুলপাড় সৃষ্টি করে গেল সেটার নাম কি জানা নেই। তবে জানে নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে, মনটা কেমন কেমন করে উঠছে। বারবার মনে পড়ছে রুদ্রের বলা শেষের বাক্যটুকু, নতুন জীবনের জন্য শুভকামনা মিস হৈমিন্তিকা। দু চোখ বেশি উঠছে রুদ্র চোখের শেষ ভাষাটুকু। মানুষটা যতই বদমেজাজি হোক, যতই কঠিন হোক, রসহীন হোক, দায়িত্ব পালনে একটু কুণ্ঠাবোধ করে না। তাই তো বোন এবং বেআইনের দায়িত্ব সহকারে পৌঁছে দিয়ে গেল। গাড়ি থেকে নামার পর সে ঘাড় ফিরিয়ে তাকালো ওই রাশভারী মানুষটার পানে। গম্ভীর মুখের গম্ভীর জোড়া চোখ দুটো তাকিয়ে ছিল তারই পানে। ওই চোখের ভাষা বুঝি অনেক কঠিন ছিল। কঠিন বলেই তো সে বুঝতে পারল না, পড়তে পারল না। মানুষটা এত কঠিন কেন? একটু সহজ হলে কি খুব ক্ষতি হতো? দীর্ঘশ্বাস ছাড়ল হৈমি। তার মন মস্তিষ্ক জুড়ে কেবলমাত্র একজনকে নিয়ে ভাবনায় উতলে উঠল। ভাবনার অতল গহ্বরে হারিয়ে কখন যে চোখ লেগে গেল টেরই পেল না। পুরো 2 ঘন্টা ঘুমিয়ে 4টার দিকে উঠল সে। শুনতে পেল দরজায় ঠক ঠক শব্দ। হাই তুলতে তুলতে বিছানা ছেড়ে দরজা খুলতে হুড়মুড়িয়ে রুমে ঢুকলো নয়ন। উত্তেজিত কণ্ঠে বলল, কী রে, পড়ে পড়ে ঘুমাচ্ছিস? প্রিপারেশন তো ভালোই নেওয়া হচ্ছে। কাঁধে ঠোকা দিয়ে টিপ্পনি কেটে কথাটা বলল নয়ন। হৈমি মেজাজ খারাপ করে দরজা আটকে দিল। ধীর সুস্থে গিয়ে বসলো বিছানায়। নয়নও তার পাশে গিয়ে বসলো। আবারও উত্তেজিত কণ্ঠে বলল, এত জলদি বিয়ে করে নিবি ভাবতেও পারছি না। শোন। নয়নকে বাকি কথা বলতে না দিয়ে হঠাৎ হৈমি ডুকরে উঠল। নয়ন হতভম্ব হয়ে শক্ত করে জড়িয়ে ধরল প্রিয় বান্ধবীকে। থমথমে কণ্ঠে জিজ্ঞেস করলো, তুই কাঁদছিস? হৈমি দীর্ঘক্ষণ কাঁদল। নয়ন ওকে সামলানোর চেষ্টা করে আবারও প্রশ্ন করলো, এই হৈমি, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? আমি আমান ভাইকে বিয়ে করতে চাই না নয়ন, কন্দনরত গলায় বলল হৈমি। নয়ন বলল, হ্যাঁ জানি তো। অবাক হলো হৈমি, বলল, জানিস? নয়ন মাথা দুলিয়ে বলল, হ্যাঁ জানি, কিন্তু কেন করবি না সেটা বল। হৈমির মুখটা একটু উদাস হলো। নয়ন সূক্ষ্ম দৃষ্টিতে তার দিকে তাকিয়ে। ওই তাকানোতে চোখ পড়তে মাথা নত করল সে। বলল, আমি মনে হয় রুদ্র ভাইয়াকে সত্যি সত্যি পছন্দ করি রে, কিন্তু আম্মু ভাই হঠাৎ আমান ভাইয়ের সাথে আমার বিয়ে দিচ্ছে, কেন বুঝতে পারছি না। নয়ন তৃপ্তি ভরে হাসলো। হৈমি ওর হাসি দেখে গাল ভারী করে বলল, আমার সময়টা খুব খারাপ যাচ্ছে নয়ন।
আমি কিছু বুঝতে পারছি না। তুই তো জানিস সিরিয়াস বিষয়ে আমার একটু বুদ্ধি কম। প্লিজ দোস্ত, একটু বুদ্ধি দে। আমার খুব কান্না পাচ্ছে। কান্না কেন পাচ্ছে? আমি রুদ্রবিয়াকে পছন্দ করি, এজন্য কান্না কেন পাবে? এটা তো সুখবর। তুই আমাকে গুলিয়ে দিচ্ছিস নয়ন। আমি বলছি আমি ওনাকে পছন্দ করি, কিন্তু কাল আমার আমান ভাইয়ের সঙ্গে বিয়ে। এটাই কান্নার কারণ? আরে ইয়ার, পছন্দ তো করিস, ব্যাপার না। কাল যখন আমান ভাইয়ের বিয়ে করে তার সঙ্গে বাসর করবি, ওরও পছন্দ টছন্দ হওয়া যাবে। ছি, আমি আমান ভাইয়ের সাথে বাসরে যাব না? ও মা গো, কার বাসরে যাবে? রুদ্র বিয়ের? থমথমে কণ্ঠে হৈমি জবাব দিল, তুই তো জানিস উনি আমায় জোর করে কয়েকবার চুমু খেয়েছে। একজনের চুমু খেয়ে আরেকজনের বউ হব, বাসর করব? এটা তো ঠিক না। এক দেহে দুই পুরুষের স্পর্শ নিতে পারবো না আমি। এ কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলল হৈমি। নয়ন মুচকি মুচকি হাসছে। হৈমিকে কাছে টেনে জড়িয়ে ধরলো, মাথায় হাত বুলিয়ে বলল, আহারে সোনা গো আমার, বড়ই কষ্ট তোমার। তোমার এই কষ্ট কি করে যে কমাই? হৈমি ঝরঝর করে কাঁদতে লাগবো। কয়েক পল অতিবাহিত হতেই নয়ন সহসা আঁতকে উঠল, বলল, এই এই কান্না থামা। আন্টি বলল তুই নাকি ব্লাউজ কিনিস নি? চল চল মার্কেটে যাই, ব্লাউজ কিনে ফিটিং করে তারপর ফিরবো। আমি যাব না। যাবি না মানে? যেতে হবেই। জোরপূর্বক হৈমিকে নিয়ে বের হলো নয়ন। নতুন মার্কেটের পথে না গিয়ে রিক্সা চলল অন্য পথে। হৈমি অন্যমনস্ক হয়ে বসে থাকার বিষয়টা খেয়াল করলো না। শীতের মৌসুম আকস্মাৎ মেঘের গর্জন তুলল। মিনিট কয়েক ব্যবধানে শুরু হলো ঝুম বৃষ্টি। তক্ষুনি চমকে উঠল হৈমি। চারপাশে তাকিয়ে নয়নের দিকে ভীত চোখে বলল, এই আমরা কোথায় যাচ্ছি? এটা তো কলেজের পথ। নয়ন স্বাভাবিকভাবেই বলল, কিন্তু আমরা কলেজ যাচ্ছি না, আমরা যাচ্ছি রুদ্রবিহার ক্লাবে। ক্লাব? রুদ্রবিহার? কি বলছিস? বাকি পথ অসংখ্য প্রশ্ন নয়নের কানে ধরিয়ে দিল হৈমি। রিক্সা থামলো রুদ্রদের ক্লাবের সামনে। হৈমি দেখল পরিচিত দুটো মুখ, একটি সাদমানের আর একটি ঝিনুকের। বুকের ভেতর তার ধরাস করে উঠল। চোখ দুটো বড় বড় করে তাকালো। নয়ন বলল, আরে নাম, ভিজে যাবি তো। হুশ ফিরল হৈমির। তড়াৎ করে নেমে ক্লাবের সামনে জায়গাটা দাঁড়ালো। নয়ন বাড়া না দিয়েই হৈমির পাশে এসে দাঁড়ালো। হৈমি তাকে ভাড়ার কথা বলতে উদ্যত হতে খেয়াল করলো ঝিনুক ভাড়া দিচ্ছে। এই দৃশ্য দেখে দাঁতের দাঁত চেপে সে নয়নকে বলল, আমাদের ভাড়া উনি দিচ্ছেন কেন? আরে দিক না, সমস্যা কোথায়? আমাদের টাকা বেঁচে গেল। নয়নের কথা শেষ হতেই সাদমান এসে নয়নের পাশে দাঁড়ালো। মৃদু হেসে নয়নকে বলল, থ্যাঙ্কস, ভেতরে এসো তোমরা। বিনিময়ে নয়ন একটু বেঞ্চি দিয়ে বলল, থ্যাঙ্কস প্রয়োজন নেই। বলতে বলতে হৈমির হাতটা শক্ত করে ধরে ক্লাবের ভেতর ঢুকে পড়ল সে। ভেতরে প্রবেশ করে আরেক ধাপ চমকালো হৈমি। সাথে হাত পা কাঁপতে শুরু করলো তার। অনেক বড়সড় খোলামেলা একটা রুম। একপাশে একটি টেবিল আর গুনে গুনে 12টা চেয়ার। সেই চেয়ারগুলোতে একটি সাদা পাঞ্জাবি টুপি পরা মৌলভী ধরনের একজন বসে আছে। টেবিলে রাখা কিছু কাগজপত্র ঘাটাঘাটি করছেন তিনি। তার পাশে সুঠম বলিষ্ঠ দেহের রুদ্র বুক ফুলিয়ে মাথা উঁচু করে বেশ আয়েসি ভঙ্গিতেই বসে আছে। দৃষ্টিচোরা মৌলভীর কাগজপত্রের দিকেই নিবদ্ধ, সম্পূর্ণ মনোযোগ সেখানেই। হৈমির আগমনে বিন্দুমাত্র প্রতিক্রিয়া দেখালো না সে, যেন সে আর মৌলভী ব্যতীত কেউ নেই রুমে। অথচ জ্যান্ত চারজন মানুষ দাঁড়িয়ে। রুদ্র দিকে তাকিয়ে বার কয়েক ঢোক গিলে হৈমি। নয়নের হাত শক্ত করে চেপে ধরে কাঁপা গলায় শুধালো, নয়ন, তুই আমাকে এখানে নিয়ে এলি কেন? আমার ভয় করছে রে, আয় চলে যাই। এই দেখ, বুক কেমন কাঁপছে, কান্না পাচ্ছে। ভয় পাস না, যা হচ্ছে যা হবে ভালোর জন্যই হবে। রুদ্র বেয়াই তোকে খুব ভালোবাসে রে। বুকের ভেতর 3বার ধরাস ধরাস করে উঠল হৈমির। নয়ন মাথা নেড়ে মৃদু স্বরে বলল, হ্যাঁ রে, আজ সকালে সাদমান ভাই আমাকে সবটা জানিয়েছে। উনি তোকে পাওয়ার জন্য নিজেকে পরিবর্তন করেছে। মাহের ভাইয়ার সামনে তোর যোগ্য পাত্র হয়ে দাঁড়ানোর জন্য নিজেকে রেডি করতে বিজনেসে যোগ না দিয়ে নিজের করে নতুন বিজনেস শুরু করেছে। বখাটে জীবনের অবসান ঘটিয়ে স্বাভাবিক জীবন কাটাতে শুরু করেছে। প্রত্যাশা একটাই, তোর পরিবার যেন ভরসার সঙ্গে তোর হাতটা তার হাতে তুলে দেয়। হৈমে কোনো মানুষ ভালো হতে চাইলে তাকে সুযোগ দিতে হয়। রুদ্রবিহারী তবু তোকে পাওয়ার লোভে অনেকটাই রিকভার করেছে। ওনার সমস্যা উনি সেটা প্রকাশ করতে পারছেন না, বুঝিয়ে তোকে বলতে পারছেন না, কাউকে বলতে পারছেন না। হঠাৎ করে তোর বিয়ে শুনে উনি অদ্ভুত আচরণ করছে। সিদ্ধান্ত নিয়েছে তোকে তুলে আনবে। রাফিদ ভাই আর সাদমান ভাইয়ার সূচনা ভাবের কথা ভেবে
তাই বুঝিয়ে শান্ত করলো আমার সঙ্গে যোগাযোগ করেছে। তারা চায় কিছু হলে আমার সঙ্গে মিসালভাবে হোক। আমি প্রথমে রাজি হইনি, কারণ তোর অনুভূতি সম্পর্কে জানতাম না। অবশ্য রুদ ভাই অনেক কনফিডেন্সলি বলল, তুই আমানকে নয় তাকে চাস। আমি জাস্ট শিওর হতে তোর বাড়িতে গেছি। যখন শিওর হলাম তখনই তোকে সাহায্য করতে মন থেকে রাজি হয়েছি, আর তোকে নিয়ে এখানে এসেছি। এই হৈমি, রোদ বেয়াই সবার থেকে আলাদা, তা তুই জানিস। তার মতো তার ভালোবাসার ধরনটাও আলাদা, এটা তো জানিস না। উনি তোকে খুব ভালোবাসে রে, নয়তো এত অল্প সময়ে তোর প্রতি আসা অনুভূতিগুলোকে গুরুত্ব দিয়ে লাইফের কঠিন সিদ্ধান্তগুলো সহজ করে নিত না। আর তুই, শালে তুই ওনাকে ভালোবাসিস? শোন, ভালোবাসা হতে বেশি সময় লাগে না, ভালোবাসা বোঝাতেও বেশি সময় লাগে না। সব বুঝে শুনে আমি তোকে এভাবে নিয়ে এলাম। তুই যদি আমান ভাইকে বিয়ে করতে রাজি থাকতি, ওভাবে কান্নাকাটি না করতি, তাহলে মুখে আর বলতি রুদ্র ভাইকে পছন্দ করার কথা, তাহলে আমি ওনাকে হেল্প করতাম না। বিশ্বাস কর, রিকোয়েস্ট বোন, যা ইচ্ছে ভালো ভালোই হতে দে। বিয়ে কিন্তু সারা জীবনের ব্যাপার, একটা ঘাড়ে চাপিয়ে দেওয়া বিষয় না। নয়নের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনল হৈমি, বুঝলো। তবু ক্রমে তার ভয় বাড়তে লাগলো, বুক কাঁপতে লাগলো। এদিকে সমস্ত কিছু রেডি করে কাজে বিয়ে পড়ানো আরম্ভ করতে চাইল। নয়ন হৈমিকে টেনে নিয়ে বসিয়ে দিল রুদ্রর পাশে। ভয়ে গা শিউরে উঠল হৈমির। কাঁপাকাঁপির মাত্রা বেড়ে গিয়ে চোখ বন্ধ করে একদমই বলল, আমি বিয়ে করব না। আম্মু ভাইয়া খুব কষ্ট পাবে। পাশ থেকে জিনু করুণ কণ্ঠে বলল, এটা না করলে রুদ্র ভাই খুব কষ্ট পাবে ভাবি। নয়ন বলল, মনে রাখিস হৈমি, এই বিয়েটা না করলে কাল তোকে আমান ভাইয়ের নামে কবুল পড়তে হবে, আমানের বাসরেও যেতে হবে। দাড়িভর্তি চোয়াল শক্ত হয়ে উঠল রুদ্রর। দৃষ্টিচূড়া টেবিলে রাখা কাগজগুলোর দিকে স্থির রেখে সাদমানকে উদ্দেশ্য করে বলল, তোরা সবাই বাইরে যা। কাজীকে উদ্দেশ্য করে বলল, চাচা আপনি আমাকে 10 মিনিট সময় দিন। রুদ্রের আদর্শ অনুসারে সবাই বেরিয়ে গেল। একাকী এক ঘরে রুদ্রের সঙ্গে থাকতে হৈমের আত্মা সায় দিল না। এই মানুষটা ভীষণ ভয় লাগে তার। সে যে ভয় না, বুক ধরফর করা, গলা শুকিয়ে যাওয়া ভয়। গলায় জড়ানো ওড়নাটা ভালোভাবে গায়ে চেপে উঠে দাঁড়ালো হৈমি। তার ভাবগতি বুঝে চোখ গরম করে কঠিন এক ধমক দিল রুদ্র। ধমকে আপনা আপনি দাঁড়ানো মানুষটা বসে পড়ল। পরিবেশ হয়ে উঠল থমথমে। বাইরের বৃষ্টির বেগ বেড়েছে। অসময়ে বৃষ্টি হিমশীতল বাতাসে শরীরের লোমকূপগুলো দাঁড়িয়ে পড়েছে। হৈমির শুভ্র মুখটা লালচে আভায় পরিপূর্ণ হয়ে আছে। সে মুখের দিকে নির্নিমেষ তাকিয়ে রইল রুদ্র। একবার রুদ্রের গাঢ় চাউনি দেখে মাথা নত করে ফেলল হৈমি। রুদ্র বেশি সময় নষ্ট করলো না। পকেট থেকে ফোন বের করে একজন সুন্দরী মেয়ের ছবি বের করলো। তারপর হৈমির দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলল, মেয়েটার নাম রিমঝিম, বেশ সুন্দরী, তোমার মতোই ফর্সা, উচ্চতা 5 ফুট 5। বডি ফিটনেস দেখো, এর ধারে কাছেও তুমি নেই। আমার সঙ্গে একদম পারফেক্ট ম্যাচ করবে। গত মাসে প্রপোজ পেয়েছি, অ্যাকসেপ্ট করিনি। এবার বোধহয় অ্যাকসেপ্ট করা উচিত। তোমাকে এমনিতে আমার সাথে মানায় না, তারপর বিয়েতে রাজি হচ্ছ না। বিয়ে তো জোর করে করার মতো জিনিস না। তাহলে এক কাজ করি, এই মেয়েকে ফোন করে এখানে নিয়ে আসি। বিয়ে যখন করতেই হবে, এ কী করি, তারপর আমরা দুজন মিলে কাল তোমার বিয়ের দাওয়াত খাবো। অপমানে কাঁদো কাঁদো মুখে তাকালো হৈমি। হিংসায় জ্বলে গেল বুকের ভেতরটা। মেয়েটা সত্যি সুন্দরী, তাই বলে তাকে এমনভাবে অপমান করতে হবে? কষ্টে বুক ভারী হলো, দুঃখে মরে যেতে চাইল। তার অবস্থা টের পেয়ে রুদ্র দাঁতে দাঁত চেপে বলল, কাঁদবি না, হয় বিয়েতে রাজি হবি, নয়তো চোখের সামনেতে আমার বিয়ে দেখবি। হৈমি চোখ বেয়ে দুফোঁটা অশ্রুপাত ঘটল। সে তা দেখে খেপে গেল। সে তাড়াক করে ওর গালে দুটো শক্ত করে চেপে ধরল। চিবিয়ে চিবিয়ে বলল, আমানকে বিয়ে করবি? ব্যথায় চোখ বন্ধ করে ফেলল হৈমি। মাথা নাড়িয়ে না বোঝালো সে আমানকে বিয়ে করবে না। রুদ্র কিঞ্চিত স্বস্তি পেল। লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল, তাহলে এই বিয়েতে রাজি হয়ে যা। গালে চেপে ধরা হৈমির ঠোঁটজোড়া গোল হয়েছে। সেভাবেই সে বলল, আপনার সঙ্গে তো আমাকে মানায় না। গালজোড়া ছেড়ে ফোন পকেটে দিয়ে চেয়ার সরানো হৈমির দিকে এগিয়ে গেল সে। মাথা নিচু করে গাঢ় চোখে তাকালো হৈমির লাল টকটকে মুখশ্রীতে। বলল, সেটা আমি বুঝে নেব। আম্মু ভাইয়াকে কি জবাব দিব? জবাব আমি দেব। ওরা কষ্ট পাবে অল্প সময়ের জন্য, পরে সব ঠিক হয়ে যাবে। আপনি আমাকে ভালোবাসেন? এই প্রশ্নে থমকে গেল রুদ্র। উত্তর হ্যাঁ হলো বলতে নারাজ সে, তাই চোখ ফিরে অন্যদিকে তাকালো। গম্ভীর স্বরে বলল, না।
অভিমানে সিক্ত হয়ে হৈমি বলল, তাহলে বিয়ে করবেন কেন? ভালো না বাসলে আমি বিয়ে করব না, বিরক্ত স্বরে বলল। 100 বার করবে, বলে সাদমানকে হাঁক ছেড়ে ডাকলো। সঙ্গে সঙ্গে সবাই এসে হাজির। বিয়ের কার্যক্রম সম্পন্ন হলো খুব দ্রুত। তারপর দুজনকে দিয়ে কবুলও পড়ানো হলো। 3বার কবুল বলার সময় আমি তেমন কিছুই অনুভব করিনি। মেয়েরা নাকি এই সময় অনেক সময় কবুল বলে, অনেকটা সময় নিয়ে কবুল বলে, কিন্তু হৈমির সময় নেয়নি। কিন্তু কবুল পড়ার পর হঠাৎ করে বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়েছে সে। কারণ তার মনে বারবার প্রশ্ন জাগছে, সে কোনো ভুল করে ফেলল না তো? অসংখ্য প্রশ্ন মনের মাঝে উকি দিতে ভয় বাড়তে লাগলো তার। যেন কাজীকে নিয়ে বেরিয়ে গেল। সাদমান নয়নকে দিকে নিয়ে বাইরে গেল বর বউকে একটু সময় দেওয়ার জন্য। হৈমি চিন্তারিত মুখটা দেখে রুদ্র উঠে দাঁড়ালো। সটানভাবে দাঁড়িয়ে দুহাত পকেটে ঢোকালো। হৈমি এক পলক তাকালো তার দিকে। সাদা শার্ট কালো প্যান্ট পরিহিত লম্বা মানুষটাকে আপাতমস্ত দেখল সে। মাথা ভর্তি চুলগুলো ছোট জুটি বাঁধা, এক পাশে থেকে দাড়ি ভর্তি চোয়াল দেখে দীর্ঘশ্বাস ছাড়লো। চোখ ফিরে ভাবতে লাগলো অনেক কিছুই। কানে ভেসে এলো রুদ্রের ভরাট সুর, একবারই চিন্তা করতে হবে না, রিল্যাক্স থাকো। বোকার মতো প্রশ্ন করলো হৈমি, এখন কি করব আমি? গাড় ফিরিয়ে পূর্ণ দৃষ্টিতে তাকালো রুদ্র। পার্পেল কালারের সালোয়ার কামিজ পরিহিত কিশোরের অবুঝ মুখটা দেখে প্রাণ খুলে হাসতে ইচ্ছে করলো, কিন্তু স্বভাবের বিরুদ্ধে গিয়ে হাসতে পারল না। রাশবাড়ি স্বরে আদেশ করলো, সামনে এসো। থতমত খেয়ে সে বলল, কেন? বলছি তাই। ঢোক গিলে উঠে দাঁড়ালো হৈমি। ধীর পায়ে জড়তার সঙ্গে সামনে এলো রুদ্র। রুদ্র সন্তর্পণে হাত বাড়িয়ে তার গলায় জড়িয়ে থাকা ওড়নাটা খুলে নিল। আতকে পিছিয়ে গেল হৈমি। রুদ্র বিরক্ত হয়ে এগিয়ে ওড়নাটা দিয়ে মাথায় ঘুমটা তুলে দিল। বলল, এবার কিছুটা মানাচ্ছে। চোখ তুলে তাকালো হৈমি। রুদ্র বলল, এবার মিসেস রুদ্র লাগছে। অদ্ভুত এক লজ্জায় সারা অঙ্গ শিহরিত হয়ে উঠল তার। সে লজ্জা শিহরণে আর একটু গাঢ় করতে মাথা নিচু করে ছোট্ট ললাটে উষ্ঠ দ্বারা গভীর স্পষ্ট করে দিল। মৃদু স্বরে বলল, সম্পর্ক বদলে গেল, পেয়ে গেলাম পূর্ণ অধিকার। ইউ আর মাইন, অনলি মাইন।